এতক্ষণ যে অধ্যাদেশ গুলো নিয়ে আলোচনা চলছে এবং যে অধ্যাদেশগুলো বাতিল করার প্রস্তাব করা হয়েছে সংসদীয় কমিটির দ্বারা সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আমাদের সংস্কার বাস্তবায়ন কমিটির সদস্যগণ এবং এই অধ্যাদেশগুলোর বিষয়ে আমাদের জাতীয় নাগরিক পার্টির পজিশন পেপার আমরা প্রস্তুত করে আপনাদেরকে এবং সংশ্লিষ্ট সকলকে এবং সংসদেও আমরা পাঠাবো, স্পিকারের কাছে পাঠাবো। এর বাইরে আপনারা হয়তো একটা ট্রেন্ড ফলো করছেন, যেটা সর্বশেষ করে বললেন যে প্রধানমন্ত্রী এবং নির্বাহী বিভাগের ক্ষমতা বৃদ্ধি যে অধ্যাদেশগুলোর মাধ্যমে করা যায়, যেই যে উপায়ের মধ্য দিয়ে করা যায় সেটা রাখা হচ্ছে, কিন্তু যেখানে জবাবদিহিতা করার বিষয় আছে, যেখানে জনগণের কাছে জবাবদিহিতা করতে হয় অ্যাকাউন্টেবিলিটির জায়গাগুলোতে, সেই অধ্যাদেশগুলোকে বাতিল করা হচ্ছে। এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, যেটা আমাদের দীর্ঘ লড়াই, ইভেন আমরা বিএনপিকেও লড়াই করতে দেখেছি, বিএনপিকেও বলতে দেখেছি, সেই প্রতিষ্ঠানগুলোকে আবারও আগের জায়গায় ফিরিয়ে নেয়। এবং এখন আমাদের মনে হচ্ছে বিএনপি তখন যেটা বলতো যে এই আমাদের বিচারালয়ের রাজনীতিকরণ হয়েছে, দুদকের রাজনীতিকরণ হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়, সেটা বিএনপি শুধু বলতো কারণ সে নিজে ব্যবহার করতে পারছে না। এখন সেই নিজে রাজনৈতিকভাবে এই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করার জন্য আবার সেই ক্ষেত্রটা প্রস্তুত করছে। আমরা বারবার ওনাদেরকে সংবিধানের কথা বলতে শুনি এবং সংবিধান 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 শুনতে শুনতে মাথা নষ্ট হয়ে গেছে। এখন মানুষ বিভিন্ন সামাজিক বিষয়ে কথা বলতে গেলেও সংবিধান নিয়ে আসে। কিন্তু আমরা দেখলাম যে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে তারা সংবিধান লঙ্ঘন করলেন এবং সংবিধানে লেখা আছে যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত করতে হবে। জনপ্রতিনিধি মানে হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি, কিন্তু সেখানে তারা প্রশাসক নিয়োগ দিচ্ছেন। এবং পূর্ববর্তী সময়ে যে অধ্যাদেশ করা হয়েছিল, যেটার এখন আর কোনো প্রাসঙ্গিকতা নেই, সেই অধ্যাদেশগুলো রাখার মাধ্যমে যে কোনো ব্যক্তি, কেউ যদি স্থানীয় সরকার প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন, তাকে যে কোনো সময় অপসারণের ক্ষমতা নির্বাহী বিভাগের কাছে রেখে দেওয়া হচ্ছে। তার মানে বিরোধী দল বা বিরোধী যে কেউ যদি স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচিত হয়, তাহলে যে কোনো সময় সরকার চাইলেই তাকে অপসারণ করতে পারে, অথবা অপসারণের ভয় দেখিয়ে তাকে একটা সরকারের অনুগত নির্বাচিত জনপ্রতিনিধিতে পরিণত করতে পারে। তো এটা আমরা মনে করি বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ এবং এটা সুস্পষ্ট সংবিধানের লঙ্ঘন। এবং এই আইনটা যে কোনো সময় কোর্টে চ্যালেঞ্জ করলে এটা খুবই দুর্বল একটা জায়গা আছে, এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে এটা বাতিল হওয়ার একটা সম্ভাবনা আছে। আমরা তথ্য অধিকার অধ্যাদেশ নিয়ে কথা হচ্ছিল। আপনারা দেখবেন যে পৃথিবীর ওয়ান অফ দ্য লাস্ট প্রায় 1-2 যুগে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে রাইট টু প্রাইভেসি জনগণের, এবং এটা নিয়ে ওয়েস্টে আমরা রেগুলারলি আসলে আন্দোলন দেখি এবং সেখানে এটা নিয়ে বিস্তর আলাপ আলোচনা আছে, বিস্তর তর্ক আছে। আমাদের এখানে হয়তো আমরা এটা নিয়ে খুব বেশি সচেতন না, কিন্তু বিগত সময় আমরা দেখেছি যে কিভাবে আমাদের প্রাইভেসি ব্রিচ করা হয়েছে, কিভাবে আড়ি পাতা হয়েছে, এবং এমন অবস্থা হয়ে গিয়েছে যে কেউ পরিবারের সাথে কথা বলবে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে, এটার কোনো নিরাপত্তা কিংবা প্রাইভেসি নাই। এই জিনিসটাকে মাথায় রেখেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের প্রায় 18-19টা এজেন্সির কাছে এই সক্ষমতা ছিল যে তারা যে কোনো সময় যে কোনো ব্যক্তির হোয়াটসঅ্যাপ মেসেজ, কল রেকর্ড, তারপরে ইন্টারসেপ্ট করতে পারে, শুনতে পারে এবং সেটা সংরক্ষণ করতে পারে। এটা 18টা এজেন্সি বা 18টা ভিন্ন দপ্তর সংস্থার কাছে এই সক্ষমতাটা ছিল এবং তাদের কোনো বাইন্ডিং ছিল না যে তাদের কোর্টের কোনো অনুমতি নেওয়া কিংবা কোনো একটা প্রসেসের মধ্য দিয়ে এই করার অধিকারটা তাদের, এটার কোনো ধরনের কোনো ইয়ে ছিল না। তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুধুমাত্র 4টে এজেন্সিকে এই সক্ষমতাটা দিয়ে এই অধ্যাদেশটা করা হয়েছিল এবং সেক্ষেত্রেও যে কোনো ব্যক্তির যদি প্রাইভেসি ব্রিচ করতে হয়, যদি আড়ি পাততে হয়, তাহলে সেটা আদালতের একটা কোর্ট অর্ডার নিয়ে সেটা করতে হবে। এর মাধ্যমে আপনার আমার জনগণের যে রাইট টু প্রাইভেসি, এইটাকে সংরক্ষণ করার জন্য এই অধ্যাদেশটা করা হয়েছিল। সেই অধ্যাদেশটাও বাতিল করার মাধ্যমে আবারও যে কোনো সময় আপনাকে আপনার ফোন কল, হোয়াটসঅ্যাপ কল বা কথাবার্তা ইন্টারসেপ্ট করার ক্ষমতাটা সরকার এবং এই যে প্রায় 18-19টা এজেন্সির কাছে দিয়ে রাখা হচ্ছে। এবং আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় উপদেষ্টারা ছিলেন অনেকেই, তারা আমার কলিগ ছিলেন। এই অধ্যাদেশগুলো সে সময় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং স্টেক হোল্ডার কনসালটেশন করেছেন। বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে ঐক্যমত্য কমিশনের অনেকগুলো অধ্যাদেশের বিষয়ে আলোচনা হয়েছে, এগুলো করা হয়েছে।
কিন্তু এখন আমরা খুবই দুঃখের সাথে আসলে দেখতে পাচ্ছি যে উপদেষ্টারা বেশিরভাগই তারা সিভিল সোসাইটির প্রতিনিধিত্বই করতেন এবং আওয়ামী লীগের সময় পূর্ববর্তী সময়ে তারা খুবই ভোকাল ছিলেন। তারা এখন এক ধরনের নীরবতা পালন করছেন এবং যখন কথা হয় অনেকে আমাকে বলেন যে একটু রয়েস হয়ে কথা বলা। এখন মানে এখন আমার মনে হয় যে এক্ষেত্রে সকলের দায়িত্ব আছে। আপনারা এই গণঅভ্যুত্থানের ফলে শত শত হাজার হাজার মানুষের জীবন দানের ফলে উপদেষ্টা হিসেবে সে সময় দায়িত্ব পেয়েছিলেন, কাজ করার সুযোগ পেয়েছিলেন। শুধুমাত্র সেটা করে দিলে এটা কোনো মানে গভর্নমেন্ট জব না, আমাকে চাকরি থেকে ফায়ার করে দিলেও শেষ। এটার একটা জাতীয় দায়িত্ব আপনাদেরও আছে। এবং আমরা মনে করি যে পূর্ববর্তী সরকারের সকল উপদেষ্টাদের তাদের সিভিল সোসাইটি যে রোলটা আওয়ামী লীগের সময় ছিল সেখানে ফিরে আসা উচিত এবং এক্ষেত্রে কোনো ভয় ভীতি রাখা উচিত না। এবং আমরা দেখেছি যে বিগত সরকারের সময়ও জাতীয় নাগরিক পার্টিকে অনেক সময় কিংস পার্টি বলা হলো। আমরা দেখেছি যে এবং আমরা দেখছি যে বর্তমান সময়ে আবার সরকার যে যে প্রক্রিয়াগুলো অবলম্বন করছে, আমরা ইতিহাসে বিভিন্ন সময় কিংস পার্টি যেভাবে গঠিত হয়েছিল, জাতীয় পার্টি হয়েছিল, বিএনপিও হয়েছিল, যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছিল সেই প্রক্রিয়াগুলোই আবার অনুসরণ করা হচ্ছে। এই যে প্রশাসক গঠন থেকে শুরু করে এগুলো খুবই পরিচিত প্রক্রিয়া, এর মধ্য দিয়েই একটা স্বৈরাচারের জন্ম হয়। আমরা বিগত সময়ে আসলে ফ্যাসিবাদ দেখেছি, এখন আমরা আসলে স্বৈরাচারের সকল লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। আমরা এই গণভোটের যে বিষয়টা, এটাকে অনেকে বিভিন্ন আলোচনায় আমি দেখছি যে জিয়াউর রহমানের সময় যে গণভোট করা হয়েছিল সেই গণভোটের সাথে তুলনা করা হয়। এটার একটা সুস্পষ্ট পার্থক্য আছে। জিয়াউর রহমানের সময় এই গণভোটের মাধ্যমে লেজিটিমেসি নিয়ে কার্যক্রমের প্রতি এবং এই যে বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে তখন এবং এজেন্সিকে ব্যবহার করে একটা কিংস পার্টি তৈরি করার জন্যই মূলত এই পুরো প্রক্রিয়াটা করা হয়েছিল। কিন্তু এবারের গণভোটটা হয়েছে বাংলাদেশের এই রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের লক্ষ্যে এবং এবারের গণভোটে জনগণ এই কাঠামোগত সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে এবং এটাকে বিজয়ী করেছে। ফলে এই গণভোটের রায় যদি আপনারা না মানেন তাহলে এই সরকারকে আমরা সেদিন থেকেই অবৈধ সরকার বলা শুরু করবো এবং আমরা এটার জন্য সময় নিব না। আপনারা যেমন এই যে আমাদের সকল অর্জন ধূলিসাৎ করে দেওয়ার জন্য সময় নিচ্ছেন না, আমরাও কিন্তু সেটার জন্য সময় নিব না। আপনারা যেটা বলছেন যে অনেক সময় আপনারা বলেন, বিভিন্ন ইন্টারনাল আলোচনায় বলেন যে 15 বছরের অভ্যুত্থান হবে না, 20 বছরের হবে না। তো এটার নজির আছে বাংলাদেশে যখন 69-এর অর্জনটা রক্ষা করা যায় নাই, 71-এই মুক্তিযুদ্ধ হয়েছে। তো আবার 24-এর অর্জন রক্ষা করা না গেলে আবার 26-27-ও এরকম কোনো ঘটনা ঘটে যেতে পারে। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা শুরু থেকে বলে আসছি যে এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই একটা সুন্দর বাংলাদেশ নির্মাণের জন্য, কিন্তু আপনাদের সদিচ্ছা না থাকার কারণে আমরা সেটা পাচ্ছি না। এবং আমরা এখনো বলতে চাই যে বৈশ্বিক ক্রাইসিস এখন চলমান আছে। এই ক্রাইসিস মোকাবেলার ক্ষেত্র এবং একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা সকল স্টেক হোল্ডার একসাথে মিলে কাজ করতে চাই। বিরোধী দলের বা বিরোধী জোটের কোনো চিন্তাই ছিল না এত দ্রুত সময়ের মধ্যে রাজপথে নামার।